হ্যালো বন্ধুরা, কেমন আছো? সব সব ভালো তো নাকি? আহ সব ভালো থাকলেই ভালো। তো আমরা আজ ইকোসিস্টেম সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। ইয়েস, আজকে পার্টটা ইকোসিস্টেম চ্যাপ্টার লাস্ট পার্ট হবে। আর প্রথমত বলে রাখি যে অর্গানিজম অ্যান্ড পপুলেশনের আরেকটা পার্ট দেবো, কারণ কিছু ইম্পর্টেন্ট জায়গা বাদ চলে গেছে, যেমন এস গ্রাফ আর কিছু কোয়েশ্চেন আছে, ওগুলো আমি একবার চেক করে নেবো আদৌ সিলেবাসে আছে কিনা, দিয়ে বলবো, ঠিক আছে? আর সেকেন্ড কথা, পুষ্টি চক্রতে আমরা আজকে পড়বো। তো পুষ্টি চক্রতে কার্বন চক্র, ফসফরাস চক্র পড়বো, কারণ এগুলো থেকে পিওয়াইকিউ ভরে ভরে এসছে। বাট আমাদের যে লেটেস্ট সিলেবাস আছে ওখানে এই দুটো লেখা নেই। এবার তোমরা কি বোর্ডকে বিশ্বাস করো? নিশ্চয়ই করো না আমার মতো। তাই সব পড়ে রাখবো, মানে এইগুলো থেকে ভর ভরে পিওয়াইকিউ এসছে। তাই এইগুলো থেকে যদি কোয়েশ্চেন দিয়ে দেয় আমরা কিছু বোর্ড করতে পারবো না। তাই এই জায়গাটা একবার হলে আমাদের দেখে রাখা উচিত, কারণ কি একবার দেখলে আমাদের মুখস্থ হয়ে যাবে। তাই একবার দেখতে কি ক্ষতি বলো? তো ঠিক আছে। আর তার আগে গত দিনের যে হোমওয়ার্ক ছিল ওটার অ্যান্সার দুজন দিয়েছে। তার মধ্যে একজন হলো ঈশা আর একজন হলো অর্পিতা। এরা দুজনে গতকালকে মানে যে নিউমেরিক্যাল তার অ্যান্সার দিয়েছে। বাকিরা কই? ভিডিও তো অনেকেই দেখছে, কিন্তু স্ট্রিক্টলি যে আমি কথাগুলো বলছি সেগুলো ফলো করছে ওই দুজনে। সে যাই হোক, বাদ দাও। বাট হ্যাঁ, ওরা দুজনে খাচ্ছে, এইটুকু বলবো। আজকে আমরা পড়বো পুষ্টি চক্র। পুষ্টি চক্রের মধ্যে বিভিন্ন চক্র আছে, ইকোলজিক্যাল পিরামিড পড়বো শুধু। আর পিরামিড পড়ার পরে সাকসেশন পড়বো, আমাদের শেষ চ্যাপ্টার। আজকে বেশি কনসেপ্ট নাই, সব ইজি ইজি কনসেপ্ট, মানে এই ইউনিটটা ইজি করে দেবো তোমাদের। দেন আমি ভাবছি যে ধরবো যে ওই স্বাস্থ্যটা স্বাস্থ্যটা শেষ করে শেষে বায়োটেকনোলজি ধরবো। অনেকের নাকি কঠিন লাগে, দেখবো কার কত কঠিন লাগে বায়োটেকনোলজি। ঠিক আছে, তো আজকেরটা শুরু করা যাক। ব্যাকগ্রাউন্ডে গান এলে ইগনোর করে দেবো, কারণ আমি চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ড নয়েজটা ক্লিয়ার করার। বাট পেছনে আমাদের পাশে বাড়িতে বিবাহ বন্ধন হচ্ছে, সো গান একটু এলে ডোন্ট মাইন্ড, ঠিক আছে? আচ্ছা, আমি জানি তোমরা সবই মেনে নেবে। আজকে আমরা পড়বো প্রথমে পুষ্টি চক্র। পুষ্টি চক্র জিনিসটা কি পড়বো, সিম্পল উদাহরণে বুঝবো ফার্স্টলি। ঠিক আছে, তো দেখো পুষ্টি চক্র। পুষ্টি চক্রকে ইংলিশে বলছে আমাদের নিউট্রিয়েন্ট সাইকেল। কি বলছে? নিউট্রিয়েন্ট সাইকেল। পুষ্টি মানে নিউট্রিয়েন্ট, চক্র মানে সাইকেল, জাস্ট। ঠিক আছে, ওকে 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 ওকে। হলো এমন এক চক্র, তার মানে চক্রটা আমাদের জানা আছে, যার মাধ্যমে পরিবেশ থাকে, জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশে বিভিন্ন ধরনের পুষ্টিদ্রব্যের আদান প্রদান সম্পন্ন হয়, তাকে পুষ্টি চক্র বলে। দাঁড়া, আমি আরেকবার বলে দিই কি বলতো, যে পুষ্টি চক্র হলো এমন এক চক্র যার মাধ্যমে, আমার সংজ্ঞাটা ভুল হয়েছে, মানে কি লিখতে গিয়ে কি লিখেছি আমিও যাতে কোন দিকে যে মন ছিল আমারও জানি না। ঠিক আছে, সেটা বাদ দাও। যে এক চক্র যার মাধ্যমে পরিবেশ, এটা লিখে নেবে যে পরিবেশ থেকে, এটা থাকে না, পরিবেশ থেকে জীবদেহে ও জীবদেহ থেকে পরিবেশে বিভিন্ন ধরনের পুষ্টিদ্রব্যের আদান প্রদান সম্পন্ন হয়। আরেকবার কি বলবো? পরিবেশ থেকে জীবদেহে ও জীবদেহ থেকে পরিবেশে। লিখে নেবে এটা, ঠিক আছে? প্লিজ প্লিজ লিখে নেবে, এটা বাচ্চা। ব্যাপারটা কি, এই হলো আমাদের আরিয়ান মোল্লা, এদিকে এর নাম হলো AM আরিয়ান মোল্লা। ঠিক আছে, আচ্ছা মেনে দিলাম। তো এই গেল আমাদের আরিয়ান মোল্লা। এই যে আরিয়ান মোল্লাটা হলো জীবদেহ, ঠিক আছে? আর নিচে আছে মাটি, নিচে আছে মাটি 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 মাটি। মাটিতে আছে ফসফেট আয়ন, নাইট্রেট আয়ন, ঠিক আছে? আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, এই ফসফেট আয়ন নাইট্রেট আয়ন মাটি থেকে জীবদেহে আসছে, কিভাবে আসছে সেটা আমরা পড়বো যখন সাইকেলটা পড়বো। ঠিক আছে, ওকে, আপাতত এটুকু জেনে রাখি। আবার জীবদেহ যখন মারা যাচ্ছে তখন সেটা মাটিতে পচে হোক, পুড়িয়ে দেওয়ার পর হোক, সেটা আবার মাটিতে ফেরত চলে আসছে। তো এটা হলো আমাদের আসল কনসেপ্ট, জেনারেল কনসেপ্ট। আচ্ছা ঠিক আছে, ওকে। তিনটা উদাহরণ আছে, নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, ফসফরাস চক্র। সিলেবাসে লেখা নেই, কেন কি জানি না।
নাইট্রোজেন চক্র 10 হয়ে গেছে। নাইট্রোজেন চক্র আগে সিলেবাসে ছিল না, তাই নাইট্রোজেন চক্রটা বাদ। কার্বন চক্র আর ফসফরাস চক্রটা আমরা এখন পড়বো, যেটা সিলেবাসে নয়। তাই যারা ফুললি সিলেবাস ওরিয়েন্টেড পড়তে চাও তোমরা স্কিপ করে নিতে পারো, ঠিক আছে? ওকে, কার্বন চক্রতে আসি। জীবদেহের মুখ্য উপাদান হলো কার্বন। কিভাবে? আমরা অর্গানিক কেমিস্ট্রি করেছি। কোন জিনিসটা বলতো কার্বন ছাড়া তৈরি হয়েছে অর্গানিক কেমিস্ট্রিতে? কিছুই না। আমাদের দেহের কোন জিনিসটা কার্বন ছাড়া তৈরি হয়? খুবই সীমিত জিনিস। তাহলে কার্বন হলো মুখ্য উপাদান, মানে কার্বন সব জায়গাতেই লাগে। ইভেন এই কার্বন ডাই অক্সাইড রূপে জীবদেহে অংশীভূত হয় শ্বাস প্রশ্বাসে, এবং তারপরে সেই কার্বন জীবদেহ থেকে পুনরায় পরিবেশে মুক্ত হয়। ছাড়লাম কার্বন ডাই অক্সাইড বেরিয়ে। ওকে, দেখো এবার কার্বন ছাড়া বাস্তুতন্ত্রে উৎপাদকের কোনো অস্তিত্ব বর্তমান থাকবে না। কেন কি? অর্গানিক কেমিস্ট্রি থাকবে না। অর্গানিক কেমিস্ট্রি না থাকলে আমাদের কিছুই থাকবে না। বায়োমলিকিউলসে তো আমরা পড়েছি আমাদের শরীরে কি কি থাকে, সেগুলো কিচ্ছু থাকবে না। তাহলে 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 কিচ্ছু করার নেই। কার্বন হলো আমাদের মুখ্য উপাদান, এটুকু বোঝা হলো আশা করি। নেক্সট হলো আমাদের যে কার্বন চক্রটা কি। এখান থেকে কোয়েশ্চেন মানে প্রায় প্রত্যেকবার আছে, কার্বন চক্রটি ব্যাখ্যা করো বা ফসফরাস চক্রটি ব্যাখ্যা করো। 3 মার্কের কোয়েশ্চেন, পিওর 3 মার্কের কোয়েশ্চেন যে কার্বন চক্র বা ফসফরাস চক্র ব্যাখ্যা করো। ওকে, তাই এটা বলতেই হবে আমাকে, না বললে তো তখন আমার দোষ হয়ে যাবে। আমি সেটা চাইছি না। একবার শুনলে এগুলো মুখস্থ হয়ে যাবে, কোনো ব্যাপারই নেই। দেখো, বায়ুতে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদকে এলো। কিভাবে এলো? গাছে কি খায়? গাছে অক্সিজেন ছাড়ে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আমায় ক্লিয়ার? ক্লিয়ার। উৎপাদক থেকে প্রাথমিক খাদক খেয়ে নেয়, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, গৌণ থেকে প্রগৌণ, প্রগৌণ খাদক থেকে বিয়োজক। বিয়োজকে কি করে? বিয়োজক মানে কি? বিভিন্ন ব্যাকটেরিয়া। এবার প্রগৌণ খাদক যখন মারা যাচ্ছে, তাহলে বিয়োজক দিয়ে বিয়োজিত হচ্ছে, পচে গলে যাচ্ছে, তখন সেখান থেকে কি কি উৎপন্ন হয়? মিথেন আর কার্বন ডাই অক্সাইড। দেখো, দুটোই কার্বনের উৎস, সি সি। এবার এই কার্বন আবার মাটিতে ফিরে গেল। এই হয়ে গেল আমাদের কার্বন চক্র। ইয়েস, এতটা ইজি। কি হলো? পরিবেশে কার্বন ডাই অক্সাইড থেকে উৎপাদক এলো, উৎপাদক থেকে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, গৌণ খাদক থেকে প্রগৌণ খাদক, প্রগৌণ খাদক থেকে বিয়োজক, বিয়োজক কিভাবে ভাঙছে? মিথেন না কার্বন ডাই অক্সাইড। হয়ে গেল। আবার মুখস্থ, দেখো একবার পড়ে কি। এই জায়গাটা জেনে রাখতে পারো, এগুলো এক্সট্রা ইনফরমেশন, যে উৎপাদক যখন জীবাশ্মীভূত হয় তখন সেটা থেকে কয়লা তৈরি হয় জীবাশ্ম জ্বালানি রূপে। আর প্রাথমিক খাদক থেকে তৈরি হয় পেট্রোলিয়াম। এটা বোঝা যাচ্ছে না? পেট্রোলিয়াম এটা। আরেকটা কি? আরেকটা দেখো, এরা সবাই কিন্তু শোষণ ক্রিয়া সম্পন্ন করে। সবাই শোষণ ক্রিয়া সম্পন্ন করে। আর আগের দিন বলেছে শোষণ ক্রিয়া কি, যে জীবে বেঁচে থাকার জন্য যেসব কর্ম কাজে তাকে তার এনার্জি ব্যয় করতে হয়, তাকে শোষণ করে। সেখানে কি করে? অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। শুধুমাত্র উৎপাদকের ক্ষেত্রে আলাদা, সেটা আলাদা ব্যাপার, এটা দিও না। তাহলে দেখো, শোষণ প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক সবাই করছে। তাহলে কার্বন ডাই অক্সাইড বের করছে, যে এই কার্বন ডাই অক্সাইড আবার পরিবেশে ফিরে যাচ্ছে। এই দিকেরটা না লিখলে হবে, এখানটা না লিখলে হবে। মেন ফান্ডা হলো কার্বন ডাই অক্সাইড পরিবেশের উৎপাদক থেকে প্রাথমিক থেকে গৌণ থেকে প্রগৌণ থেকে বিয়োজক হয়ে মিথেন আর কার্বন ডাই অক্সাইডে ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এই হলো আমাদের মেন ফান্ডা। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। বেশিক্ষণ সময় দিব না, কারণ এগুলো যেহেতু সিলেবাসের বাইরে, বাট এগুলো দেখো মুখস্থ হয়ে গেল, সহজ জিনিস, বেশি সময় দেওয়ার দরকারও নেই এর ক্ষেত্রে। ওকে, দেন চলে আসি ফসফরাস চক্র। ফসফরাস চক্র কি? মুখ্য জিন বস্তু ডিএনএ আরএনএ ফসফেট থাকে কি থাকে না বলো? কি বলেছি? বেস, সুগার, ফসফেট। তাহলে সেখানে ফসফেট আছে। আচ্ছা, অস্থি তৈরিতে মুখ্য ভূমিকা তৈরি করে, যেমন হাড়। অস্থি মানে কি? হাড়, হাড়, হাড়। হাড় তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। এবার ফসফরাস পাই কোথায়? ফসফরাস পাই সঞ্চিত থাকে। দেখো, ফসফরাস সঞ্চিত থাকে। আচ্ছা, কোথায়? পর্বতমালায়, পাহাড়ে থাকা পাথরে, পাহাড়ে পাথরে জমা থাকে। আমরা পড়েছি আবহবিকার কি জিনিস, যে কোনো পাথরে জল, বায়ু সব লেগে লেগে যখন পাথরটা ক্ষয় হয় তাকে বলে আবহবিকার, ক্লাস 10-এর কনসেপ্ট। তাহলে পর্বতমালায় থাকা পাথরের থেকে, পাথরে আছে আমাদের ফসফরাস, এই পাথরের থেকে আবহবিকার দ্বারা জলে দ্রবীভূত হয়। এবার ধরো এখানে পাহাড় আছে, সেদিক দিয়ে নদী যাচ্ছে। এক সেকেন্ড, ভালো করে আঁকবো, খারাপ করে কেন আঁকবো? এই ধরো আমাদের দুটো পাহাড়। ওকে,
এই দেখো আমাদের নদী যাচ্ছে, এবার নদী কি করছে, এখান থেকে একটু ভাঙছে, এখান থেকে একটু ভাঙছে, তাহলে এখান থেকে ফসফরাস জলে দ্রবীভূত হচ্ছে, এবার সেই জল আমরা পান করি, আমাদের শরীরে চলে এলো। ওকে, ডান। এবার চক্রটা দেখে নিই, চক্রটা আরো ইজি। কিরকম ইজি? এইটুকু চক্র। বাহ! পাথর থেকে জলে, জল থেকে উদ্ভিদ দেহ, উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ দুটোকেই বিয়োজিত করে আবার মাটিতে ফসফরাস মিশিয়ে যায়। এবার এই মাটিতে ফসফরাস যখন মেশাচ্ছে, তার আরেকবার প্রথম থেকে বলি, অনেকের মাথা জানি গুলিয়ে গেছে, বাট আরেকবার বলবো। প্রথমে আমাদের পাথর ছিল, পাথর জলে ভেঙে তাহলে জলের দ্রবীভূত হলো ফসফরাস। জল পান কে করছে? জল প্রথমে কে নেয়? উদ্ভিদ নেয়। নেয় কি নেয় না? উদ্ভিদ নিল জল। তাহলে এবার এই উদ্ভিদকে কে খায়? প্রাণীরা খায়, তাহলে প্রাণী দেহতে চলে যায়। এখানে তুমি ওইভাবে দিতে পারো যে প্রাথমিক খাদ্য গৌণ, প্রগৌণ, সর্বোচ্চ, ওইভাবে দিতেই পারো, কোনো ব্যাপার নেই। এবার দেখো, উদ্ভিদ দেহকে বিয়োজিত করলেও ফসফরাস ফেরত পাওয়া যাবে, অথবা প্রাণী দেহকেও বিয়োজিত করলে ফসফরাস পাওয়া যাবে। তাহলে এই দুটোকেই বিয়োজক দিয়ে করলে মাটিতে ফসফরাস পাওয়া যাবে। ফসফরাস স্ট্রাকচার কেমিস্ট্রিতে ছিল কত সেমিস্টারে? কিরকম? এরকম। আশা করি সবারই মনে আছে। ব্ল্যাক ফসফরাস, রেড ফসফরাস, ওগুলোতে আমি আর যাচ্ছি না, কেমিস্ট্রি বিষয়। মাটি থেকে উদ্ভিদ যেহেতু ফেরত আসতে পারে, বা মাটি থেকে জলে মিশতে পারে, কারণ মাটি থেকেই তো উদ্ভিদ টানে না খনিজ দ্রব্য। তাহলে মাটি থেকে ডাইরেক্ট উদ্ভিদ দেহে আসতে পারে, বা মাটি থেকে জলে মিশলো, যে সেই জল থেকে উদ্ভিদ হয়ে গেল। এটা একটা পথ গেল। অথবা প্রাণী দেহ কি করে হবে? প্রাণী দেহে হাড়, দাঁত, এখানে ফসফরাস সঞ্চিত থাকে। এবার সেগুলো বিয়োজক দ্বারা বিয়োজিত হলো, কি হলো? জলে দ্রবীভূত হলো। As simple as that. And this is your phosphorus cycle is done. ওকে, আজকের ক্লাসটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন হয়ে যায়। ঠিক আছে, দেখো আমরা আসছি ইকোলজিক্যাল পিরামিড। প্রথমে আমরা নাম্বারে পিরামিড পড়বো, তারপরে বায়োমাস আর শক্তি একসাথে পড়বো। নাম্বারে পিরামিড মানে কি? মানে কটা সংখ্যা আছে, লাইক জঙ্গলে একটা বাঘ, 1000টা পাখি, 500টা হরিণ, এরকম ব্যাপার। ঠিক আছে, তো সংখ্যার উপর নির্ভর করে আমরা যে পিরামিডটা তৈরি করব সেটা হলো নাম্বার পিরামিড। কিরকম? উদাহরণ দেখা যাক। উদাহরণ, আমাদের প্রথমে আসি আমরা আপরাইট। আপরাইট মানে কি? এরকম ত্রিভুজ। আর ডাবল ডট মানে কি? এরকম ত্রিভুজ। মানে মাথাটা দেখো এর সরু, আর এই মাথাটা বড়। তো আপরাইট ত্রিভুজের উদাহরণ হলো এটা। বাপরে, আমার ত্রিভুজটা বিরাট হয়েছে, কোনো প্রবলেম নাই। দেখো হিসাব মতো নিচ থেকে উপরে গেলে জীবের সংখ্যা কমছে, তার মানে সাইজ কমছে, মানে পিরামিডের নাম্বারটা আমরা ছোট করে দেখাচ্ছি। পৃথিবীতে ঘাস আছে কত কত, ঘাস ফড়িং ঘাসের থেকে কম আছে, তার থেকে কম আছে ব্যাঙ, তার থেকে কম আছে সাপ, তার থেকে কম আছে মাছ। তাহলে উৎপাদক সব থেকে বেশি আছে, ধরি 1000টা আছে, এটা কটা আছে? 100টা, এটা কটা আছে? 10টা, এটা কটা আছে? একটা, এটা কটা আছে? 0.1টা। 0.1টা তো হয় না, এটাকে আবার 10 দিয়ে গুণ করো, তাহলে এখানে এখানে একটা হয়ে যাবে, এখানে এখানে। মানে এটাকে যদি আমি ভালোভাবে দেখাতে চাই, ঘাস নিলাম 10,000 টাকা, 1 সেকেন্ড, 10,000 টাকা নিলাম, প্রাথমিক কটা থাকবে? 1 সেকেন্ড, এতে লেখাও পড়ে না, 1000টা। ঠিক আছে, গৌণ কটা থাকবে? 100টা। প্রগৌণ কটা থাকবে? 10টা। আর বাজ পাখি কটা থাকবে? দেখো ক্রিস্টিং পড়েছো তো ইংলিশে, একটা থাকবে। তাহলে হকরুষ্টিং আমাদের পড়া আছে যে বাজ পাখির আলাদাই তেজ, সে একাই রাজ করে। তাহলে দেখো বাজ পাখির টপে থাকে, এভাবে আমাদের মনে থেকে গেল যে পিরামিডটা কিরকম হবে, আপরাইট হবে। তা ওকে, এটাকে বলছে ঘাস জমির বাস্তুতান্ত্রিক পিরামিড। আচ্ছা আচ্ছা, ওকে। এবার যদি আমরা ইনভার্টেড বা ডাউন রাইট দেখি, ইনভার্টেডও বলতে পারে, এটাকে ডাউন রাইটও বলতে পারে। কি হচ্ছে? বট গাছের সাথে যুক্ত পরজীবীর যে বাস্তুতান্ত্রিক পিরামিড, সেটা হচ্ছে আমাদের ইনভার্টেড বা ডাউন রাইট। কিভাবে হচ্ছে দেখো, দেখো ব্যাপারটা, বট গাছ আছে আমাদের একটা, বট গাছ আছে একটা। বট গাছে পাখি কটা হলো? বট গাছে পাখি হয়ে গেল 10টা। আর পাখির দেহের ভিতরে পরজীবী কটা হয়ে গেল? 100টা। দেখো সংখ্যা বাড়ছে না ধীরে ধীরে। কিন্তু প্রথমটা দেখো, বট গাছ হলো উৎপাদক,
বট গাছের পাখি হলো প্রাথমিক খাদক, কারণ প্রাথমিক খাদক মানে কি, ওই বট গাছের যে ফল এগুলো খায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পরজীবী পাখি শরীরে আমরা পড়েছিলাম প্যারাসিটিশন পড়ে আছে, ওকে। তাহলে পরজীবীরা আবার পাখিদেরকে খাচ্ছে, তাহলে পরজীবী কটা আছে? 100টা। তার মানে পরজীবীর সংখ্যা বেশি, অর্থাৎ ধীরে ধীরে বাড়ছে, প্রাথমিকের সংখ্যার থেকে গৌণ সংখ্যা আরো বেশি। তাহলে এখানে লেখা আছে দেখো যে সংখ্যা বৃদ্ধি। হোপ সো ক্লিয়ার, হোপ সো ক্লিয়ার, ওকে। আর চলে আসি যে জীবভর বায়োমাস, অর্থাৎ জীবের ওজন বা শক্তি, দুটোই একই হয়। কি হয়? দুটোই সর্বদা আপডেট হয়। কিভাবে দেখো বোঝায়। প্রথমে বায়োমাস কি আসে। উৎপাদক ছিল 10,000 কেজি, উৎপাদকের ওজন হলো 10,000 কেজি। প্রাথমিক খাদ্যকে সবারই ওজন মেলালে 1000 কেজি, গণ খাদ্যকে মেলালে 100 কেজি, প্রগণ খাদ্যকে মেলালে 10 কেজি, আর সর্বোচ্চ খাদ্যকে মেলালে 1 কেজি। এরকম এরকম হচ্ছে সিস্টেমটা। লাইক বাঘের ওজন কম, কিন্তু যদি ধরো তুমি জঙ্গলে যত হরিণ আছে সকলের যদি ওজন একসাথে মাপো, তাহলে ওজনটা কতটা বেশি হবে, এইভাবে বোঝার চেষ্টা করো। একইভাবে শক্তি, প্রথমে এর কাছে ছিল 10,000 কিলো জুল, আমরা কি বলেছি 10% ল, 1000 কিলো জুল হলো। 10% ল 100 কিলো জুল হলো। 10% ল 10 কিলো জুল হলো। 10% ল 1 কিলো জুল হলো। কার ল এটা? লিন্ডাবেলের 10% সূত্র, গতদিন আমরা পড়েছি, ওকে। তারপর চলে আসি ইকোলজিক্যাল সাকসেশন। দেখো আমাদের এই কটাই পিরামিড ছিল, শক্তি পিরামিড বলে দিলাম, বায়োমাস পিরামিড বলে দিলাম, আর একইভাবে ইকোলজিক্যাল পিরামিডের মধ্যে নাম্বারের পিরামিড আমরা বলে দিলাম, যেখানে আপরাইট ডাউনরাইট দুটোই হয়, বাট আমাদের কি হয়, এই বায়োমাস বা শক্তির ক্ষেত্রে অলওয়েজ আপরাইট হয়। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। এবার চলে আসে ইকোলজিক্যাল সাকসেশন জিনিসটা কি। দেখো, ইকোলজিক্যাল মানে বাস্তুতান্ত্রিক, সাকসেশন মানে হলো পর্যায়ক্রমিক পরিবর্তন। কিছুই মাথায় ঢুকলো না। একটা পাহাড়, নেকেড পাহাড় মানে উলঙ্গ পাহাড়, এখানে দেখো কিচ্ছু নাই, বাট এখানে সামটাইমস পর দেখবে বড় বড় গাছ হয়ে গেছে অটোমেটিক। তো দেখো প্রথমে এখানে কিন্তু কিছু ছিল না, বাট পরে একটা বড় গাছ হয়ে গেল। তাহলে এই পুরো উলঙ্গ থেকে গাছ হওয়ার যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি ইকোলজিক্যাল সাকসেশন বা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমিক পরিবর্তন। এম আই ক্লিয়ার? দেখো সরকাররা কিভাবে লিখবে যে যে পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটি অনাবৃত ভূমি বা নেকেড ভূমি ক্রমান্বয়ে লাইকেন, প্রথমে লাইকেন তৈরি হবে, সেখান থেকে শৈবাল তৈরি হবে, সেখান থেকে ব্রায়োফাইটা তৈরি হবে, সেখান থেকে টেরিটোফাইটা তৈরি হবে, সেখান থেকে জিমনোস্পার্ম তৈরি হবে, সেখান থেকে অ্যাঞ্জিওস্পার্ম তৈরি হবে। এইটা আশা করি আর কাউকে মুখস্থ করতে হবে না, কারণ ক্লাস 11 আমরা অলরেডি পড়েছি যে কোনটা কার পর আছে। আমাদের প্ল্যান্ট কিংডমে আমরা পড়েছি। অ্যাঞ্জিওস্পার্মটা তো আমরা লেটেস্ট মানে 3rd সেমিস্টারে পড়েছি। আর বাকি আমাদের জিমনোস্পার্ম মধ্যে আমরা পড়েছি কোথায়, ক্লাস 11-এর 1st সেমে, যেখানে আমাদের ছিল প্ল্যান্ট কিংডম নামক একটি চ্যাপ্টার। যে চ্যাপ্টারটা সকলে খুবই কঠিন লাগতো, আমার কি জানি আলাদা লেভেলে সহজ লাগতো। সে ঠিক আছে, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো প্রভৃতি দ্বারা প্রতিস্থাপিত হয়ে অবশেষে জঙ্গলে পরিণত হয়। তাহলে যে পর্যায়ক্রমিক প্রক্রিয়া, আমার সাথে চোখ বন্ধ করে বলো। প্রথমে লাইকেন, শৈবাল, বায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। সবাই আরেকবার চোখ বন্ধ করে বলো। লাইকেন, তারপরে ঠিক বায়োফাইটা, ঠিক জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। আচ্ছা দেখো তুমি মুখস্থ হয়ে গেল তোমার। আচ্ছা, তাহলে তারপরে কি লিখবো? প্রভৃতি দ্বারা প্রতিস্থাপিত হয়ে অবশেষে কি তৈরি হবে তুমি বলো? জঙ্গল তৈরি হবে। আচ্ছা, রূপান্তরিত হচ্ছে। এই ঘটনাকে বলছে আমাদের ইকোলজিক্যাল সাকসেশন। এই ইকোলজিক্যাল সাকসেশনটা দুই ভাবে ভাগ হয়, একটা হাইরাক সাকসেশন আর একটা জেরাক সাকসেশন। হাইরাক মানে দেখো হাইড্রো ব্যাপারটা আছে, অর্থাৎ জল, আর জেরাক মানে জমি। আচ্ছা দেখো, এবার আসি আমরা আমাদের নিচে। দেখো এবার আমরা আসি হাইরাক সাকসেশন জিনিসটা কি। হাইরাক সাকসেশন, হাইড্রো হাইড্রো মানে কি? জল। তাহলে এটা মনে রাখতে হচ্ছে না, জলাভূমি বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। ঠিক আছে, দেখো প্রথমে আমরা নর্মালি বুঝবো, তারপরে এই যেটা লেখা আছে সেটা দিয়ে লিখবো।
এটা হলো জলাভূমির তলদেশ, মানে কি এটা ধরো কাদা কাদা, আর এখানে হলো জল। কালার চেঞ্জ করি, নাহলে তোমাদের আবার বসতে অসুবিধা হবে। এটা হলো কাদা, পাক যেটাকে বলে আমাদের বাংলা ভাষায়, আর এটা হলো জল। ঠিক আছে, দেখো এই তলদেশে প্রথমে কি হয় বলতো, আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন জলজ উদ্ভিদে প্রাচুর্য হয়। ঠিক আছে, দেখবে ওই জলে কচুরি পানা হয় না, ওই কচুরি পানা বেরোবে প্রথমে এইভাবে, কচুরি পানা বেরোবে। আমার ড্রয়িংটা বুঝে নিও, এভাবে বিভিন্ন শ্যাওলা পাতা ফাতা বেরোবে। তাহলে প্রথমে এরকম একটা কেস হলো, যে প্রথমে আমাদের কি হলো, আহ বেড়ালো, কি বেড়ালো এটা আমি আবার নাম ভুলে গেলাম, এক্ষুনি বললাম, এক্ষুনি নাম ভুলে গেলাম। এরকম বলছে কচুরি পানা, তাহলে কচুরি পানা বেরোলো। সেকেন্ড স্টেপে কি হবে, কচুরি পানাগুলো, এই কচুরি পানাগুলো মোড়ে মোড়ে এই নিচে জমা হবে। তাহলে এখানে জমা হলো, এখানে জমা হলো, এখানে জমা হলো, এবার জমা হলো, যে একটা গাঢ় তৈরি হলো, তাহলে সে শৈবাল স্থিতকরণ হলো। তারপরে কি হয়, জু প্ল্যাঙ্কটনের উৎপত্তি হয় এখান থেকে। দেখো এটা তো ফাইটোপ্ল্যাঙ্কটন গেল, এইভাবে এভাবে যখন জমা হচ্ছে এটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। যে সে সাদা রঙের আমরা একটা প্রাণী দেখেছিলাম, মনে আছে? আশা করি কারণ মনে নেই। ওটাকে গ্রিনতে রাখি, এরকম ছোট একদম এরকম দেখতে প্রাণীটা, এটাকে কি বলছে, জু প্ল্যাঙ্কটন। তাহলে এখান থেকে জু প্ল্যাঙ্কটন তৈরি হলো, আর জু প্ল্যাঙ্কটন তৈরি হওয়া মানে কি আমাদের প্রাণের উৎপত্তি হয়ে গেল। তাই জু প্ল্যাঙ্কটনের পরে ছোট মাছ, সেখান থেকে বড় মাছ, সেখান থেকে পুকুরের তলদেশে ভরাট হয়ে ছোট ঘাস, গুল্ম, বৃক্ষ। আরেকবার বলবো, আমি একবার বলে শান্তি হবে। ঠিক আছে, দেখো আরেকবার বলি কি। তাহলে প্রথমে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হলো, যেমন কচুরিপানা। তারপরে ফাইটোপ্ল্যাঙ্কটন ক্রমান্বয়ে জলাভূমির তলদেশে শৈবাল স্থিত করলো, মানে ক্রমান্বয়ে এখানে পড়লো ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো। এতটুকু সবারই ক্লিয়ার আশা করি। আচ্ছা, দেন ওখান থেকে কি হলো, জু প্ল্যাঙ্কটন তৈরি হলো। আই থিঙ্ক এটাও সবারই ক্লিয়ার। বা জু প্ল্যাঙ্কটন থেকে ধীরে 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 ছোট ছোট মাছের জন্ম হলো, একদম ক্ষুদ্র ক্ষুদ্র মাছ, একদম ক্ষুদ্র ক্ষুদ্র মাছ। কার জন্য? এই জু প্ল্যাঙ্কটনে খাওয়ার জন্য। ঠিক আছে, ছোট মাছ তৈরি হলো, সেখান থেকে ছোট মাছ থেকে ধীরে ধীরে এভলিউশনের মাধ্যমে বড় মাছ তৈরি হলো। এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। দেন এবার এই বড় মাছগুলো মারা যেয়ে যে পুকুরের তলাটা ভরাট করলো, সেখান থেকে একটা ছোট্ট ঘাস তৈরি হয়ে গেল। সেই ছোট্ট ঘাস পরে বড় হয়ে হয়ে একটা গুল্ম জাতীয় উদ্ভিদ তৈরি করলো, আর সেখান থেকে তৈরি হলো বৃক্ষ। তাই কিরকম, আমি একটা এক্সাম্পল দিই, সবারই পরিচিত। এটা ধরো তোমাদের পুকুর, হঠাৎ থেকে জলের মাঝখান দিয়ে এরকম একটা বড় গাছ থাকে, কি থাকে না, মনে হয় ওটা জল থেকে হয়েছে। তাহলে এইভাবে ব্যাপারটা হয়। প্রথমে দেখো এখানে কিচ্ছু ছিল না, উলঙ্গ অবস্থা। তারপরে সেখান থেকে ধীরে ধীরে গাছপালা তৈরি হচ্ছে। ভবিষ্যতে যদি আরো 2-5 হাজার বছর দেখেছি, এই জায়গাটা পুরো জলটা দিয়ে একদম জঙ্গলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের হাইড্রক সাকসেশন। আশা করি ক্লিয়ার সবারই। আজকে এনার্জিটা একটু লো লাগতে পারে, মানে কি জানি কেন আজকে এনার্জিটা একটু ফিল হচ্ছে না, বাট তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে একদম জল করে দেওয়া। ঠিক আছে, একদম আজকে দেখতে থাকো। আজকে আরিয়ান মোল্লা নাই তো এক্সাম্পলে, সেই কারণে আমার মনটা আর ভালো নাই। দেখো জেরাক সাকসেশনটা চলে আসে। জেরাক মানে এবার স্থলভূমি, বাস্তুতন্ত্রের পর্যায়ক্রম। এই জেরাকটাকে 2 ভাগে ভাগ করা হয়। কিভাবে? ধরো একটা পুরো ছিল, জায়গা ছিল, সেখানে হঠাৎ করে গাছপালা জন্ম হলো, এটাকে বলছে প্রাথমিক। এবার ধরো প্রথমে গাছপালাই ছিল, তারপরে এখানে লাভা এলো, অগ্নুৎপাতের ফলে এই গাছপালাগুলো মরে আবার উলঙ্গ অবস্থা ফিরে এলো। তারপরে সেখানে আবার গাছ তৈরি করলো, মানে দ্বিতীয় বার বা এইভাবে পর্যায়ক্রম বার, তাহলে সেটাকে বলছে গৌণ পর্যায়ক্রম, আর এটাকে বলছে প্রাথমিক পর্যায়ক্রম। দেখো সব লেখা আছে যে প্রাথমিক ভাবে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল ক্রমান্বয়ে পর্যায়ক্রমের মাধ্যমে বনভূমিতে রূপান্তরিত হয়। ভৌগোলিক অঞ্চল
নির্দিষ্ট প্রাথমিকভাবে এটাকে ইয়া করবে, পর্যায়ক্রমের মাধ্যমে বনজ সংকটে রূপ দিতে হয়। উক্ত অঞ্চলে প্রথমবার, দেখো তলায় দাঁত দিয়ে রেখেছি, প্রথমবার জীবজগৎ সৃষ্টি হয়। সেকেন্ডলি, গৌণটা কি একইভাবে প্রাথমিক সৃষ্ট কোন একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যে প্রক্রিয়া পুনরায়, মানে কি একবার কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক বা মনুষ্য কারণে হোক, সেই জায়গাটা উলঙ্গ হয়ে গেছে, আবার নেক্সট টাইম পুনরায় তৈরি হচ্ছে। দেখবে আমাদের বাড়ির এখানে, আমাদের বাড়ির উদাহরণই নাও না, কলপার আছে সবারই, দেখবে কলপার প্রথমে ফাটে, তারপরে সেখান থেকে বিভিন্ন শ্যাওলা হয়, সেখান থেকে ছোট ছোট উদ্ভিদ হয়। বাট এটা যেহেতু খুবই সীমিত টাইমের জন্য, তাই সেখান থেকে আর বড় উদ্ভিদ তৈরি হতে পারে না। কিভাবে তৈরি হয় আজকে সেটা বলবো। এই দেখো, তাহলে পুনরায় বনভূমিতে রূপান্তরিত হয়, সেই ঘটনাকে বলছে গৌণ পর্যায়ক্রম বা ধাপ সমূহটা বুঝবো, এটাই আমাদের মেইন টপিক। একদম ভালো করে উদাহরণের সাথে বুঝবো। এই ধর একটা উলঙ্গ পাহাড়, এ দেখো পাহাড়, প্রথমে দেখো কোনো গাছপালা নাই, কিচ্ছু নাই, আকাশ থেকে উড়ে, মানে বাড়িতে ভাসে শৈবালের বীজ, বাড়িতে ভেসে ভেসে এখানে পড়লো, এখানে পড়লো, এই পাথরগুলোর উপরে পড়লো প্রথমত। সেকেন্ড কি হলো, এই জল, জল বৃষ্টি পড়বে তো, আমাদের তো বৃষ্টি না পড়লে তো হবে না সেই জায়গাটা, তাহলে সেখানে জলের সঞ্চার হলো। এবার কি করে জানো, এই শৈবাল না এক প্রকার অ্যাসিড ক্ষরণ করে। বাপরে, শৈবালও অ্যাসিড ক্ষরণ করে, হ্যাঁ তুই মৃদু অ্যাসিড, বাট এনাফ এটুকুই যে সেটা পাথরটাকে কুচি 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 করতে সক্ষম। তাহলে করলো। সেকেন্ড দিক আমাদের এই দেখো, এখানে পাথরটাকে ভেঙে দেখো গোটাটাই দেখো শৈবাল ঢুকে পড়লো, চিত্রতে স্পষ্ট বোঝা যাচ্ছে। থার্ড কি হয়, থার্ড কি হয়, এই শৈবালটা আরো ভাঙবে, এখান থেকে তৈরি হয়ে যায় ফার্ম। হঠাৎ হঠাৎ করে নয়, ধীরে 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 সুস্থে তৈরি হয়। আমি তো জাস্ট ছবি এঁকে বুঝিয়েছি। এখানে জৈব বস্তু সঞ্চয় বৃদ্ধি হয়, অর্থাৎ বিভিন্ন পোকা মাকড় পচে মরে। ওকে, এখান থেকে ফার্ম তৈরি হয়, ওখান থেকে দেখো মূল, এ দেখো মূল, এ দেখো মূল, মূল দিয়ে আরো দৃঢ়ভাবে পাথরটাকে ধরে রাখে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, তারপরে ধরো এখানে মাটি তৈরি হয়ে গেল, এই জায়গাটা মাটি তৈরি হয়ে গেল, যে সেখান থেকে ফার্ন বেরিয়েছে, এখানে এই দেখো ফার্নের মূল একদম পাথরায় ঘিরে রেখেছে। এবার হঠাৎ করে উপর থেকে চলে এলো মাকাকার জুইনা, মাকাকার জুইনা। এবার কি করে, এই মাকাকারি জুইনা ধরো কোথা থেকে, একটা আম গাছ থেকে আম খেয়েছে, এবার তার তো বীজটাও খেয়েছে সে, তাই তার পেটের ভিতরে বীজ গেল, বীজ দিয়ে পেটে খেয়ে গেল, ওটা তার হজম হয় না, ওর পটি দিয়ে বেরিয়ে গেল, তাহলে পটি করলো এখানে। ইয়েস, এইভাবেই হয় গাছ তৈরি, অন্য কোনো ভাবে হয়নি। এবার এই পটিতে ধরো বীজ আছে, কি আছে, আম গাছের বীজ। আচ্ছা, আম গাছের বীজ থাকুক, কি হবে, সেই বীজটা ধীরে 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 এখানে মাটিতে রোপিত হবে। এখানে কি নাই, জল আছে, মাটি আছে, রোদ আছে, সেখান থেকে বহুত বছর পর দেখা যাবে বড় আম বাগান তৈরি হয়ে গেছে, কারণ বীজটা আম বীজের ছিল। এখন যদি বট গাছের বীজ হতো, তাহলে সেখান থেকে বড় বট গাছ তৈরি হতো। এইভাবে আমাদের হয়। আশা করি সকলের ক্লিয়ার। আমি এবার জাস্ট লেখাটা বলে দেবো। প্রথমে দেখো অনাবৃতকরণ। অনাবৃতকরণ মানে কি, প্রথমে তৈরি হওয়ার জন্য তো ওটাকে একদম পুরোপুরি উলঙ্গ হতে হবে, তাহলে কোন একটি নির্দিষ্ট অঞ্চলে সম্পূর্ণরূপে শৈবাল ও ছত্রাক থেকে মুক্ত করে, অর্থাৎ সম্পূর্ণরূপে ওই জায়গাটা নিকেট হয়ে গেল। সেকেন্ডলি, পরিযান। পরিযানে কি হয়, বাইরে থেকে কিছু সংখ্যক অণুজীবের বীজযুক্ত অঞ্চলে আগমন। এই দেখো, এটাকে বলছে পরিযান, শৈবালের বীজ এসে এখানে আগমন হলো, পরিযান হলো কাকে বলে। প্রাথমিক জীবের উৎপত্তি, উক্ত স্থানে কিছু সংখ্যক শৈবাল আবির্ভূত হবে। এই দেখো, এখানে কিছু সংখ্যক শৈবাল আবির্ভূত হয়েছে, লাগাগুলো শৈবাল। এবার এই শৈবাল থেকে মস বা ফান জাতীয় উদ্ভিদ, সেখান থেকে আম বট গাছ এর উৎপত্তি, আর সেখান থেকে কি হচ্ছে, উক্ত অঞ্চল অরণ্যে পরিণত হচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কাউকে মুখস্থ করতে হবে না, নিজে বানিয়ে বানিয়ে লিখে দেবে এক্সামে, ব্যাস। আই হোপ সো ক্লিয়ার। আমাদের আজকে লাস্ট টপিক আছে বাস্তুতান্ত্রিক কর্মসাধন। এটা মানে একদমই ইম্পর্টেন্ট নাই, বাট সিলেবাসে লেখা আছে, মেনশন করা আছে, তাই আমি পড়াবো। ক্লিয়ার? দেখো, এটা একদম সহজ ব্যাপার। যে ধরো একটা মানুষের খুব টাকার অহংকার হয়ে গেছে, যে আমাদের আরিয়ান মোল্লা। আরিয়ান মোল্লা এখন গগলস পড়েছে, দামি দামি গগলস,
মাথার চুলটা এখন একদম আলাদা লেভেলের স্টাইল করেছে, বিরাট বড় চুল করেছে, মেলা টাকা এখন ওর কাছে, ওর ভিখারি নেই। ঠিক আছে, अब দেখো ওর অহংকার জেগেছে যে এই তুচ্ছ গাছ আমাকে হাওয়া দিয়ে বাঁচিয়ে রাখছে, এই গাছের আমি ভরসা করি না, আমি নিজের টাকা খরচ করে আমি সারা জীবন বাঁচবো, অর্থাৎ নিজে বাড়িতে অক্সিজেন তৈরি করব, নিজের জল তৈরি করব, নিজের সবকিছু তৈরি করে আমি জীবন ধারণ করব, আমি গাছের উপর ডিপেন্ডেন্ট হব না। কি হলো, গাছ আমাদের 1,00,000 লিটার পার ইয়ার করে অক্সিজেন সাপ্লাই করে, O2 একটা সিলিন্ডারে থাকে। এটা আমাদের কেন একটা তাহলে একটা সিলিন্ডারে থাকে 14.5 লিটার, 14.5 লিটার থাকবে একটি সিলিন্ডার, যে সিলিন্ডারটা 3 থেকে 4 ঘন্টা চলে। তাহলে আমি 4 ঘন্টা ধরেই চলছি ম্যাক্সিমাম, তাহলে পার ডেতে 4×6 = 24, মানে 6টা করে বটল লাগবে, সিলিন্ডার লাগবে। এক একটা সিলিন্ডার যদি 700 টাকা করে হয়, তাহলে 4200 টাকা পার ডে হিসাব করছে এটা। তার মানে মাসে 4200 × 30 করো, দেখো 1,00,000, এই সরি 1 সেকেন্ড, হ্যাঁ ঠিকই বলছিলাম, 1,26,000 টাকা উৎপন্ন হলো পার মান্থ। এবার যদি শুধু এটা অক্সিজেন হিসাব করলাম, এবার যদি আমি জলের হিসাব করি, খাবার দাবারের হিসাব করি, সব যদি বাড়িতে তৈরি করতে যাই, তাহলে একটা মানুষকে বাঁচানোর জন্য ইউএস এর যে টোটাল জিডিপি আছে না, তার প্রায় 6 থেকে 7 গুণ খরচ হবে। তাহলে গাছ বা বাস্তুতন্ত্র আমাদের কতটা হেল্প করে। একটা মানুষকে বাঁচানোর জন্য আমাদের ইউএস এর জিডিপি 6 থেকে 7 গুণ খরচ হচ্ছে। তাহলে আর আরিয়ান মোল্লার মনের অহংকার গেল বিচূর্ণ হয়ে, সে আবার গাছকে ভালোবাসতে শিখলে হবে। আর আজকের স্টোরি আমাদের এখানেই ফুরোলো, নোটের আসছি মুড়োলো। কেমন লাগলো তোমরা জানিও, আশা করি ভালোই লেগেছে। তো কমেন্ট করে জানিও যেন। অনেকের হয়তো ইকোসিস্টেম প্লাস আগের যে অর্গানিজম পপুলেশন, ওটা এখনো অফলাইন টিউশনে হয়নি। তাহলে যেটা বলছিলাম যে অনেকের অর্গানিজম পপুলেশন আর ইকোসিস্টেম অফলাইনে হয়নি। এবার তোমরা আমার কাছে বললে, একবার মন থেকে হাত দিয়ে বলো, বুকে হাত দিয়ে আমাকে একটা কমেন্ট করো তো, যে এই দুটো চ্যাপ্টার কি তোমাদেরকে আর কোনোদিনও পিছন ঘুরে তাকাতে হবে, যে এই চ্যাপ্টারটা ব্যাকলগ পড়ে আছে, কি মনে করতে পারছি না, মুখস্থ হচ্ছে না। এবার জেনারেলি ক্লিয়ার করো। নেক্সট ডে আমরা অ্যালকোহল ফেনল করছি, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আরেকটা পার্ট দেবো, যেখানে ওর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর বায়োলজির আমরা এবার নেক্সট চ্যাপ্টার ধরবো। এভাবে আমাদের চলতে থাকবে। একটু কমেন্ট করে জানিও যে এই যে দুটো চ্যাপ্টার পড়ালাম আদৌ কি পড়াতে পেরেছি, একটা কমেন্ট করে জানিও। আর যেতে যেতে থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে এইভাবে ভিডিও দেখার জন্য। আর অবশ্যই করে কমেন্ট করে যেও। আজকে কোনো হোমওয়ার্ক নাই, তোমরা যদি কমেন্ট করো আমি একটা ডিপিপি দিয়ে দেবো আমাদের ইউটিউবে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমাদের ইউটিউবে পোস্ট সেকশনে একবার ক্লিক করবে, সেখানে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, বা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিয়ার করলে আজ পর্যন্ত যত ক্লাস করেছো, মানে আমার আজ পর্যন্ত ইউটিউবে যত ক্লাস আপলোড হয়েছে সবগুলো পিডিএফ একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, অ্যাকর্ডিং টু মানে সাবজেক্ট উইথ এভরি চ্যাপ্টার নেম, এভাবে সাজিয়ে দেওয়া আছে। তোমরা জাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করবে, দেখবে অপশন চলে আসবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। ধরো বায়োলজি নোট নেবে, বায়োলজিতে ক্লিক করবে, সেখান থেকে পেয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। দেখো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক চলে আসবে চ্যাপ্টার ওয়াইজ নোট করে। এটাতে জাস্ট একবার ক্লিক করবি, ক্লিক করে দেখি, দেখো আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখো খুলে গেল ক্লাস 12 4th সেমিস্টার নামে, ক্লাস 12 4th সেমিস্টার। আচ্ছা 1 সেকেন্ড, ক্লাস 12 4th সেমিস্টার। ওকে, এবার দেখো আমি ধরো বায়োলজিটা খুঁজতে পেরেছি, বায়োলজিতে ক্লিক করলাম। বায়োলজিতে ক্লিক করার পর আজকের ক্লাসটা হলো ইকোসিস্টেম, এখানকার নোটটা আমার চাই। ইকোসিস্টেমে ক্লিক করলাম, ইকোসিস্টেমে দেখো দুটো পিডিএফ দেওয়া আছে, পার্ট 1 এর পিডিএফ, এই দেখো পার্ট 2 এর পিডিএফটাও, মানে আজকের পিডিএফটা আপলোড করে দিয়েছি আমি। পার্ট 2 এর পিডিএফ এ ক্লিক করলে দেখো সুন্দর করে তোমাদের সামনে পিডিএফ খুলে যাবে। লোডিং হতে দেরি লাগবে, ডাউনলোড হচ্ছে তো নেট স্লো। এই দেখো সুন্দর করে তোমাদের সামনে পিডিএফ খুলে যাবে। তো তোমাদের জন্য সবই। আর কিছু কিছু জিনিস এক্সট্রা আপলোড করেছি যেগুলো আমার পড়ানো হয়নি, যেমন ফিজিক্সের আলোর প্রতিফলন চ্যাপ্টারে রায়ার মার্টিন সলিউশন ফুল আপলোড করে দিয়েছি, পারলে দেখে নিও।
তারপরে শর্ট নোট দিয়ে দিয়েছি আলোর প্রতিফলনে, ম্যাথের ইন্টিগ্রেশন ফর্মুলা শিট দিয়ে দিয়েছি। দুটো পেজে ফর্মুলা করা আছে, দেখো ফর্মুলা পেজ 1, দেখো পেজ 2। এভাবে চেক করতে থেকো, ডেইলি আমি কিছু না কিছু আপলোড করতে থাকবো এখানে। সো ধন্যবাদ, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।